মেহুল মাধ্যমিক পরীক্ষার্থী, এক প্রাণ চঞ্চল কিশোরী। আর অনিকেত তার স্কুলের সিনিয়র, শান্ত, সংযত ও অন্তর্মুখী স্বভাবের ছেলে। সরস্বতী পুজোর এক ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তৈরি হয় ভুল বোঝাবুঝি। অনিকেতের অনিচ্ছাকৃত একটি দুর্ঘটনাকে মেহুল ভুলভাবে ব্যাখ্যা করে তাকে অপমান করে বসে। পরে ভুল ভাঙলেও লজ্জা ও আত্মসম্মান বোধে আঘাত পেয়ে অনিকেত নিজেকে গুটিয়ে নেয় এবং মেহুলের সামনে আর আসেনি। ক্ষমা চাওয়ার সুযোগ না পেয়ে মেহুলের মনে জন্ম নেয় অপরাধ বোধ ও এক অদ্ভুত শূন্যতা। সময় এগোয়, পরীক্ষা, বিচ্ছেদ, দূরত্ব সবকিছুর পর মেহুল মাসির বাড়িতে বেড়াতে গিয়ে একদিন হঠাৎই অনিকেতের সঙ্গে আবার দেখা হয়। পাহাড়ি এলাকার এক মাঠ। এক দুর্ঘটনার মুহূর্তে অনিকেত মেহুলকে বাঁচায়, আর সেই অনাকাঙ্ক্ষিত পুনর্মিলন তাদের জমে থাকা অনুভূতিগুলোকে সামনে নিয়ে আসে। দীর্ঘদিনের না বলা কথা, চাপা কষ্ট ও অপরাধ বোধের অবসান ঘটে মুখোমুখি কথোপকথনে। দুজনেই স্বীকার করে অন্যজনের অনুপস্থিতি তাদের জীবনে কতটা প্রভাব ফেলেছে। তারা বুঝতে পারে ভালোবাসা কখনো জোর করে ধরা যায় না, আবার পুরোপুরি হারিয়েও যায় না। পথ আলাদা হলেও অনুভূতির সেতু থেকে যায় অটুট। নতুন করে শুরু করার প্রতিশ্রুতি নয়, বরং আবার দেখা হবে এই আশ্বাসেই গল্প শেষ হয়। সরস্বতী পুজোর দিনে এক বালতি পায়েস কি সত্যিই ধুয়ে দিতে পারে একটা মিষ্টি ভালোবাসার সম্ভাবনাকে? নাকি ওটাই ছিল এক নতুন গল্পের শুরু? সেই দুপুরে অনিকেতের নীরবতা আর মেহুলের অভিমান দুজনেই চলে গিয়েছিল দুজনার থেকে অনেক দূরে। কিন্তু ভাগ্যের কি বিচিত্র খেলা! পাহাড়ের কোলে সেই চীনা মানুষটাকে আবার খুঁজে পাওয়া। একটা কথা আছে না, ভালোবাসা যদি সত্যি হয় তবে পথ ভুললেও গন্তব্য ভোলে না। আজকের নিবেদন লেখিকা রাজশ্রী মান্নার লেখা বসন্ত বিকেলের শেষে। আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মনের ভাব প্রকাশের ধরনগুলো পাল্টে যায়। পরিস্থিতি অনেক কিছু শিখিয়ে দেয়, কিন্তু মনের অনুভূতিগুলো, সময়ের সঙ্গে সঙ্গে মনের বেপরোয়া অনুভূতিগুলো আমরা সযত্নে গুছিয়ে রাখতে শিখে যাই। তারপর সময় সুযোগ বুঝে যদি প্রকাশ করা যায় তাহলে তো কোনো কথাই নেই, আর না হলেও ক্ষতি কি? অন্তরের অন্দরমহলে ঢুঁ দেওয়ার সময় কিংবা সুযোগ বাইরের কেউ কি আর এত সহজে পাবে নাকি? অনেক অনুভূতির মধ্যে ভালোবাসা হলো একটি অন্যতম সুন্দর সুখানুভূতি, যা একান্ত ব্যক্তিগত, নিজস্ব। সবার আড়ালে মনের মধ্যে সযত্নে লালন পালন করে বাঁচিয়ে রাখি আমরা। প্রকাশ করার কোনো মাথার দিব্যি নেই, ভালোবাসার কোনো বার্ধক্য নেই, ভালোবাসতে কোনো বিধিনিষেধ নেই, তবে নামকরণ আছে নানাবিধ। সর্বোপরি ভালোবাসা এক অদ্ভুত অপার আনন্দের বাধাহীন সমুদ্রে ভেসে যাওয়া, শুধু অন্তহীন ভেসে যাওয়া। ভরা শীতকাল, তবে রোদের তাপ বেড়েছে খানিকটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, তবে ঠান্ডাটাও বেশ আছে। সকাল হলেই নারকেল তেল আর বড়ির ডালা
রোদে দেওয়ার শব্দটা লেবের মধ্যে থেকে শুনতে পাওয়া যায়। এই শীতে ঘুম থেকে ওঠাটাই বড় কষ্টে, সময়টাও ছোট। আড়মোড়া ভাঙতে না ভাঙতেই সকাল 10টা। যন্ত্রের মতো জীবন চলছে মিত্তির বাড়ির একমাত্র মেয়ে মেহুলের। এবছরে তার বোর্ডের প্রথম পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। তার নিজের থেকে যেন বাড়ির লোকেদের ওপর চাপটা একটু বেশি। সকাল থেকে শুরু হয় তাড়া দেওয়া। অন্ধকার থাকতে থাকতে মায়ের কড়া আদেশে কাক ভরে পড়তে বসে মেহু। পরীক্ষার কয়েকটা দিনই বাকি। এই মাধ্যমিক পরীক্ষা কেন সরস্বতী পুজোর সময় এসে পড়ে কে জানে। সব আনন্দই মাটি। মায়ের ডাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেও মেহুল তার নিজের মতো পড়াশোনা করে লেপ মুড়ি দিয়ে। বাইরে থেকে বোঝাও যায় না। লেপের মধ্যে চোখ বন্ধ করে বসে দিব্যি ঘুমিয়ে নেওয়া যায়। কিন্তু সেসব ম্যানেজ করা গেলেও একটা উপরি জ্বালাতন হলো মেহুলের পাশের বাড়ির মোরগটা। হাতে যেন ঘড়ি বেঁধে বসে আছে, সময় জ্ঞান টনটনে। ঠিক কাক ভরে গলা ছেড়ে ডাকতেই হবে তাকে। কর্কশ, কান কাঁপানো, মাথা ধরানো ওই মোরগের গলার স্বর। এরকম একটা দিন আজ। যথারীতি লেপ কম্বল মুড়ি দিয়ে মেহুল পড়তে বসেছে। বইটা সামনে খোলা রেখে মাথাটা লেপে ঢেকে চোখটা বন্ধ করে সবে মাত্র ঘুমের ঢুলু নিয়ে এসেছে তার। এমন সময় ঘরের জানলায় টোকা পড়ার আওয়াজ হলো। ওর ঘরের বাইরের জানলাটা এই ঘুটঘুটে অন্ধকারে বন্ধ থাকে, তারপরে আবার ঠান্ডা। মেহুল ভাবল কোনো বিড়ালের কাণ্ড কারখানা বা অন্য কোনো পাখিও হতে পারে। কিন্তু আবারও শব্দ। নড়ে চড়ে বসল মেহু। কে? ফিসফিস করে জানলার ওপার থেকে কথা শোনা গেল। আমি অর্পিতা মেহুলের 2 ক্লাস নিচে পড়ে। মেহুল অর্পিতার গলার আওয়াজ চিনতে পারে। আরে আমি এসেছি, জানালাটা খোল না। এখনো সকাল হয়নি, তুই এই অন্ধকারে কি করছিস? খুব ধীরে জানলাটা খুলে জানলার পাশে যায় মেহু। আমি টর্চ নিয়ে এসেছি, তুমি উঠে পড়েছো? আমার পরীক্ষা সামনে, জানিস না? আজ তো সরস্বতী পুজো, তুমি আজও পড়তে বসেছো? কি বলিস? আজ সরস্বতী পুজো? আরে হ্যাঁ গো, তোমাদের তো স্কুলে যাওয়ার জন্য চিঠিও দিয়েছে, তোমার মনে নেই? আরে মানে সেও ভুলে গেছো? তুই কি বুঝবি কি চাপ আমার? কাক ভোর, তারপরে শীতকাল, কিন্তু মশার উৎপাত একটুও কমেনি। অর্পিতা জানলার ওপারে ক্রমশ চড় চাপড় মারতে থাকে। আরে একটু আস্তে, এত শব্দ করিস না। লেপের মধ্যে থেকে ওরকমই বলা যায়। ওহ, মশাই আমার শরীরটা একেবারে খেয়ে নিল। দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি চলে যা। শুধু কি এই জন্য এসেছি নাকি? আজ তোমাদের ক্লাসের আর X12-এর দাদা দিদিরা অনেকেই আসতে পারে, তুমি যাবে তো? খিচুড়ি হবে, আরও কত কি। মেহুলের জুনিয়র এই অর্পিতা বড়ই খেতে ভালোবাসে, তাই নিমন্ত্রণে হোক কিংবা বিনা নিমন্ত্রণে খাওয়া দাওয়া আয়োজনের গন্ধ পেলেই দৌড়ে আসে মেহুলের কাছে। একা কোথাও যাবে না সে, সঙ্গী পেলে নিমন্ত্রণটা আর মিস করতে হবে না। তাই আর কি অর্পিতার কথাগুলো শুনেও মেহুল কোনো উত্তর দেয় না। ও মেহুলদি, যাবে তো আজ? তখন থেকে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছিস, যা বাড়ি যা। যদি যাই তবে তোর বাড়ি হয়ে যাব। অর্পিতা আর কোনো কথা না বাড়িয়ে বাড়ি চলে যায়। খাটে এসে বসে মেহুল। তার মনেই ছিল না স্কুল থেকে তাদের নিমন্ত্রণের কার্ড দিয়েছিল। একটা ছেলে এসে দিয়ে গেছিল বাড়িতে। মনে পড়তেই বইয়ের পাতা উল্টিয়ে খুঁজে বের করে। সুন্দর করেছে কার্ডটা, মা সরস্বতীর মুখটাও খুব সুন্দর। স্কুলের সঙ্গে কতগুলো বছর কাটিয়ে ফেলল সে। সময়ের সঙ্গে সঙ্গে কত বন্ধু হয়েছে, আবার কতজনের সঙ্গে এখন সম্পর্ক নেই। স্কুলে যাবে কিনা ঠিক করতে করতে প্রায় সকাল 9টা বেজে গেল। আজ স্কুলে গেলে অনেকের সঙ্গে দেখা হবে, কে জানে আবার কবে দেখা হবে তাদের সঙ্গে। একটা বাসন্তী রঙের শাড়ি পরল মেহুল। সাজগোজ বিশেষ নেই তার, খোলা চুল, কপালে একটা টিপ, হাতে এক গাছা চুড়ি।
মেহুলের রেডি হতে হতে আবারও অর্পিতা এসে হাজির। চল স্কুলে যাই, অঞ্জলি দিতে হবে। সকালে আমি যখন বলেছিলাম বেশ তো চুপ ছিলে, এখন তাড়া দিচ্ছ। তোর অঞ্জলি দেওয়ার ইচ্ছে আছে কি নেই? আহা, আমি রাগ করার মতো কি এমন বললাম গো? চলো চলো। যথারীতি দুজনে স্কুলে গিয়ে পৌঁছায় পায়ে হেঁটে। দুবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মেহুলরা তৃতীয়বারে অঞ্জলি দেয়। লাইনে দাঁড়িয়ে চারিদিকে তাকাতে থাকে মেহুল। তার চোখ যেন অনবরত কাউকে খুঁজে যাচ্ছে, কিন্তু কাকে? তুই যাকে খুঁজছিস সে আজ আসেনি মেহুল। মেহুল চমকে ওঠে। বেশ অন্যমনস্ক ছিল সে। হঠাৎ কাঁধে গরম হাত পড়ল, তারপরে এই কথা। কে? আমাদের দিকেও একটু নজর দে, আবার কবে দেখা হবে কে জানে, সামনেই তো এক্সাম। ও বিনিতা, তুই? সরি রে, আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম। তোর সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো। সে আমি বেশ বুঝতেই পারছি, এটা তোর মুখের কথা। কেন মুখের কথা কেন হবে? থাক, পরীক্ষার পর আর কারোর সঙ্গেই দেখা হবে না। বলছি, অনিকেত তার আসবে না? আমি তা জেনে কি করব? লুকিয়ে কি লাভ বল, আমি তো সব বুঝতে পারি। এত চঞ্চলতা তোর মধ্যে আগে ছিল না। আমার দাদা তো তোর ক্লাসমেট, সে বাড়ি চলে গেছে, এইটুকুই শুনেছি। মেহুল আর কিছু বলে না। নিজেকে স্বাভাবিক রাখার জন্য সে অন্য প্রসঙ্গে গিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করতে শুরু করে। মায়ের মন্ত্রপাঠ, ঢাকের আওয়াজ, শিক্ষার্থীদের বাসন্তী সাজের মাঝেও কোথাও না কোথাও সারাক্ষণ মেহুলের মনে অনিকেতের মুখটাই ভেসে ওঠে। যদি একবার দেখতে পেত, একটুক্ষণের জন্য, এক ঝলক দূর থেকে হলেও। না, তার আর কোনো আশা নেই। তবে মেহুল অনিকেতের কাহিনীতে, মেহুলের মনে অনিকেত সমস্ত জায়গা জুড়ে থাকলেও শ্রোতারা হয়তো এখনো অনিকেত সম্পর্কে কৌতূহলী প্রবণ। জানানোই তো হলো না কিছু। অনিকেত মেহুলের সিনিয়র। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে সে। এক স্কুলের ছাত্রছাত্রী দুজনে। মেহুল ছটফটে, প্রাণ চঞ্চল, মিশুকে। আবার অন্যদিকে অনিকেত খুব ধীর, স্থির, শান্ত, চুপচাপ স্বভাবের ছেলে। দুজনে একই স্কুলে পড়লেও কেউ কাউকে সেভাবে চেনে না। কিন্তু ওদের বন্ধু বান্ধবেরা কোনো কিছু না থাকলেও ওদের নিয়ে সবসময় মজা করে। কিন্তু ঝামেলাটা হয়েছিল এমনই এক সরস্বতী পূজার দিন। দুপুরে খাওয়ার সময় অনিকেত ভলেন্টিয়ার ছিল, আর সবার মধ্যে একটা লাইনের ধারে খেতে বসেছিল মেহুল। ঠাকুরের প্রসাদী পায়েস দেওয়ার জন্য অনিকেত তখন ব্যস্ত ছিল। হঠাৎ ওর বন্ধু বান্ধবেরা মজা করে ওকে ঠেলে দেয়, আর অনিকেত পায়েসের বালতি সমেত মেহুলের ওপরে পড়ে যায় সবার সামনে। ঘটনাটা দুজনের জন্যই খুবই বিরক্তিকর এবং লজ্জারও। তবে মেহুল ভুল বোঝে অনিকেতকে, অনেক ছোট বড় কথা বলে অপমান করে। সেভাবে অনিকেত ইচ্ছে করেই করেছে এটা। কিন্তু পরবর্তীকালে তার ভুল ভাঙে বিনিতার দাদা প্রলয়ের সাহায্যে। প্রলয় তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় মেহুলের কাছে, সবটুকু মেহুলকে জানিয়ে দেয়। অনিকেতের কোনো দোষই ছিল না। কিন্তু এই ঘটনার পর মেহুল সবকিছু ভুলে অনিকেতের প্রতি ভুল ধারণা সরিয়ে নিলেও ভদ্র শান্ত ছেলে অনিকেত লজ্জায় আর সেভাবে কোনো দিনও মেহুলের সামনে আসেনি। অনেকভাবে দেখা করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। ধীরে ধীরে ওদের স্কুলে আসাও কমে যায়, আর মেহুলের অস্থিরতা বাড়তে থাকে। এ পর্যন্ত সে ক্ষমা চাওয়ার সুযোগটুকু পায়নি অনিকেতের কাছে। পায়নি বললে ভুল হবে, অনিকেত সেই সুযোগ দেয়নি মেহুলকে। মামাবাড়িতে থেকে পড়াশোনা করত অনিকেত। বাড়ি চলে যায় সে। স্কুলে আসা কমিয়ে দেয় লজ্জায়, অপমানে। অন্য কোনো দিন না হোক, অন্তত সরস্বতী পুজোর দিন অনিকেত আসবে স্কুলে। কিন্তু সে এলো না। সারা দিন শেষে মনে একরাশ হতাশা নিয়ে বাড়ি ফেরে মেহুল। সন্ধে হয়ে যায়। বাড়িতে ফিরে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে বসে থাকে সে।
মাথার ধারের জানলাটা খোলা। শুক্ল পঞ্চমীর চাঁদের শোভা আকাশ জুড়ে। একটা দিনের পুজো যেন কেমনভাবে কেটে যায়। দিন থেকে রাত হয় খুব তাড়াতাড়ি। কত স্মৃতি রেখে যায় সময়টা, কত স্মৃতি আমরা মনের কোণে সযত্নে গুছিয়ে রাখি। মেহুলের মনে পড়ে যায় 1 বছর আগেকার কথা। পাশাপাশি একই জায়গায় টিউশন পড়তো অনিকেতার মেহুল। কনকনে শীতের ঠান্ডা রাতে জনহীন ফাঁকা রাস্তায় যখন সে একা একা বাড়ি ফিরত, তখন অনেকটা দূরের থেকে তাকে লক্ষ্য রেখে তার বাড়ির কিছুটা দূর পর্যন্ত টর্চ নিয়ে আসতো অনিকেত। কোনোদিনও একটা কথাও বলেনি সে, দূরত্ব ছোট করে কাছে আসার চেষ্টাও করেনি। কেমন যেন একটা প্রত্যাশাহীন দায়িত্ব পালন করে গেছে। বড্ড অস্বস্তি হতো মেহুলের। বন্ধু বান্ধবেরাও হাসাহাসি করেছে পিঠ পিছে। মনে মনে চাইতো সে এই অপমানজনক বিড়ম্বনার পরিস্থিতি থেকে মুক্তি পেতে। আর আজ একবার ক্ষমা চাওয়ার জন্য দেখা হলো না। সারাটা রাত জানলার ধারে বসে কেটে গেল তার। হাজার ভাবনা চিন্তার পাহাড় জমে আছে মাথার মধ্যে। পরদিন থেকে আবার নিত্যদিনের একটা রুটিন। 1 সপ্তাহ পরে বোর্ডের পরীক্ষা শুরু। পরীক্ষার ব্যস্ততায় এসব কথা ভুলে গেল মেহুল। প্রায় দিন 10 পরীক্ষা হওয়ার পর শেষ দিন আজ। পরীক্ষার শেষে রেস্টুরেন্টে খেতে গেল তারা। সেখানে বসে আড্ডা চলল, গল্প চলল খানিকটা। মেহুল খুব একটা অংশ নেয়নি যদিও, সে খাওয়াই ব্যস্ত। হঠাৎ করে তমা ওর হাতটা ধরল। কিছু মনে করিস না ভাই, কোন মুখে যে কথাগুলো বলবো তোকে। কি বলছিস? আমি কি মনে করব? না রে, আমরা ঠিক করিনি কাজটা। পরিষ্কার করে না জেনে বুঝে আমরা অনেক ভুল করেছি। কোন ভুল? অনেকের দাকে নিয়ে মজা করাটা ঠিক হয়নি। বাদ দে এখন এসব কথা। আমারও অনেক ভুল ছিল। জানি না কোনোদিনও দেখা হবে কি না। যদি কোনোদিনও দেখা হয়, ক্ষমা চেয়ে নেব। মেহুল কোনো কথা বলে না। ঝগড়া ঝামেলা বাঁচিয়ে রাখতে চায় না সে। এই অস্বস্তিকর অবস্থা থেকে বেরিয়ে এসে অনেক দূর এগিয়ে প্রাণ খুলে বাঁচতে চায় সে। ওই ছিল শেষ দিন। তারপর মেহুল আর কোনো যোগাযোগ রাখেনি কারোর সঙ্গে। ওর বন্ধুরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সুফল লাভ হয়নি। পরীক্ষার পর কেটে গেছে প্রায় 1-2 মাস। মেহুল অনেকদিন কোথাও বেড়াতে যায়নি, বাড়ি থেকে বের হয়নি বললেই চলে। পরীক্ষা শেষে তার মায়ের অনেক অনুরোধে সে যায় তার মাসির বাড়ি আলিপুরদুয়ার। সমতল ভূমির মেয়ে সে, এই প্রথমবার পাহাড়ের দিকে যাচ্ছে, তাও আবার একা। সবার সঙ্গে যোগাযোগ না রাখলেও মনে মনে খুব অস্বস্তি বোধ হচ্ছিল তার। কেমন যেন একটা দমবন্ধ পরিবেশ, কোনো কিছুই তার ভালো লাগছিল না। মাও বুঝতে পারছিলেন সেটা, তাই জোর করে একটু বাইরে পাঠিয়ে মনটা শান্ত করার চেষ্টা করলেন তিনি। অনেক দিন পর বাইরে বেরিয়ে যেন বুক ফুলিয়ে নিঃশ্বাস নিচ্ছে মেহুল। ট্রেনে চেপে যাচ্ছে সে। ট্রেনে জানলার ধারে বসতেই বাইরের ঠান্ডা হাওয়া শরীর জুড়িয়ে দিচ্ছে। তবে যত ট্রেন এগোচ্ছে ঠান্ডা হাওয়াটা যেন জোরালো হচ্ছে। মোটা সোয়েটার পরে কানে চাদর জড়িয়ে চোখ বন্ধ করে বসে আছে। তার মনে চলতে থাকা দ্বন্দ্বগুলো মিলিয়ে গেল দমকা হাওয়ায়। চোখ বন্ধ করে শান্তির ঘুমে ডুবে গেল সে। ট্রেন চলল গন্তব্যে। মেহুলকে স্টেশনে তার মাসি নিতে আসে। মেহুলের বাড়ির কাছের কয়েকজন দার্জিলিং যাচ্ছিল ছুটি কাটাতে, তাদের সঙ্গে মেহুল যায়। তারাই মেহুলকে ঘুম থেকে ডেকে দেয় স্টেশনে। তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে স্টেশনে নেমে পড়ে সে। প্রথমবার আসছে মেহুল, কিছুই জানে না, তাই তার মাসি আগে থেকে স্টেশনে এসে হাজির হয়। গাড়ি থেকে নেমেই দেখে মাসি দাঁড়িয়ে আছে। অনেক বছর পরেই দেখা। দেখেছিস, শুধু শুধু আসবি না বলছিলি, এখন ভালো লাগছে তো? কতদিন পর দেখা হলো, সত্যি খুব ভালো লাগছে।
চল বাড়ি চল। তাই চলো, আর ভালো লাগছে না, একটু রেস্ট নিতে হবে। মেহুলের এখানে দিন 15 থাকার কথা, কিন্তু একদিন করে বেড়ে বেড়ে প্রায় মাসখানেক থেকে গেল সে। বাড়ি থেকে এত দূরে অনেক দিন থেকে মনটাও খারাপ লাগছিল, কিন্তু আবার কবে আসতে পারবে তাই ছুটি যখন আছে মেহুলের মাসি কিছুতেই ছাড়তে চাইছিল না। মেহুলের মাসির বাড়ির ভাই বোনদের আবদারও আছে, তারপর আবার বাড়ি ফিরলেই রেজাল্ট আউট হবে, তারপরে আবার সেই পড়াশোনা শুরু। টেনশন মাথায় আছে বটে, কিন্তু সকলকে নিয়ে এই আনন্দের সময়গুলো খুবই সুখকর মেহুলের কাছে। এইভাবে একদিন বিকেলে মেহুল ভাই বোনের সঙ্গে খেলার মাঠের দিকে যায়। ভাই বোনেরা খেলবে আর মেহুল তাদের একটু লক্ষ্য রাখবে। বিশাল বড় খেলার মাঠ, অনেক বাচ্চা বড়রা সবাই খেলাধুলা করছে। পরন্ত বিকেলে অনেকেই মাঠের ধারে থাকা ছোট ছোট সিমেন্টের বেঞ্চে বসে আছে। নিজের মতো কেউ বাচ্চাদের খেলাধুলো দেখছে, আবার কেউ ফোনে মুখ বুজে ব্যস্ত। আগত বসন্তের শান্ত কোমল বাতাসে গাছের সদ্য হওয়া কচি পাতাগুলো দোল খাচ্ছে আপন মনে। বাচ্চাগুলো যে যার মতো খেলছে দেখে মেহুল মাঠের ধারে থাকা ছোট একটা সিমেন্টের বেঞ্চে গিয়ে বসে নিরিবিলিতে। মাঠে বিভিন্ন বয়সের সবাই বসে আছে, কেউ ভলিবল, কেউ ব্যাডমিন্টন খেলছে। বিশাল বড় মাঠে দূরের দিকের মানুষগুলোকে ছোট ছোট লাগছে দেখতে। মাঠে এদিক থেকে ওদিক সবাই যে যার মতো ব্যস্ত। মেহুল চারপাশটা দেখছে, চারিদিকের বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে দেখছে, আবার মাঝে মাঝে বাচ্চাদেরও দেখছে। মাঠটা অনেকটা উঁচু জায়গায়, আর চারিদিকে নিচু নিচু জায়গায় একটা ঝিলও আছে বড়। মাঠের চারিদিকে প্রান্ত বরাবর দোলনা টাঙানো আছে বসার জন্য, তবে অনেকের উঁচু হাইটে ফোবিয়া থাকার কারণে অনেকেই বসে না। খুব সাংঘাতিক জায়গায় দোলনাগুলো দেওয়া, তবে ভেতরের দিকেও কিছু দোলনা আছে, ওখানে মানুষের ভিড়। মেহুলের দোলনা চড়ার খুব শখ। পাহাড়ি এলাকায় সবসময় তো আসা সম্ভব হয় না, তাই মেহুল এই চান্সটা মিস করতে চাইল না। মাঠের সাইডের দোলনাতে গিয়ে চেপে বসল সে। তার ভাই বোনেরা বহুবার বারণ করার সত্ত্বেও সে শুনল না। সে বসল আর একজনকে বলল একটু হালকা করে দুলিয়ে দিতে। কিছুতেই রাজি হলো না কেউ, কিন্তু মেহুলের জোড়াজড়িতে কি আর করা যায়। একজন এগিয়ে এলো ওর প্রস্তাবে সায় দিয়ে। দোল শুরু হলো। যতটা তার ভাই বোন করলো তার উপরে মেহুল নিজের পায়ে ভর দিয়ে অনেকটা স্পিড বাড়িয়ে একবার অনেক উঁচুতে, আবার পেছনের দিকে এগিয়ে আরো উঁচুতে দুলতে লাগলো। সে দুলছে আর তার ভাই বোনেরা দেখছে। দুলতে দুলতে চারিদিকটা দেখছে মেহুল। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ চোখটা আটকে যায় মাঠের একদম প্রান্তের দিকে। কিছু ছেলে ভলিবল খেলছে, তাদের মধ্যে একটা মুখ খুব চেনা। কোঁকড়ানো চুল, নীল রঙের হাফ প্যান্ট পরা ফর্সা ছেলেটার মুখটা লাল হয়ে গেছে শারীরিক কসরতে। মেহুল অন্যমনস্ক ছিল খানিকটা ভলিবল খেলার ওই জায়গাটা দেখে। বড্ড চেনা চেনা মুখটা। মেহুল ভাবল দোলনায় চড়ার শেষে একবার কাছে এগিয়ে দেখবে। তার এই ভাবনার মধ্যে হঠাৎই হলো এক বিপত্তি। তার বোন দোলানো ছেড়ে দিয়েছে অনেক আগে। মেহুল নিজের পায়ে ভরেই দুলছিল এতক্ষণ। হঠাৎ করেই দোলনার গতি সামলাতে না পেরে সে ছিটকে পড়ল মাঠের পেছনের নিচু ঝিলে। সাঁতার জানে না সে, তাকে হঠাৎ করে পড়ে যেতে দেখে ছুটে গেল তার ভাই বোনেরা। তারাও সাঁতার জানে না। চিৎকার করে লোক জড়ো করলো তারা। মাঠের এ প্রান্ত ও প্রান্ত থেকে অনেকেই ছুটে এলো, কিন্তু জলে পড়ল কয়েকজন। মেহুল জলে ডুবে যাওয়ার থেকে বাঁচার চেষ্টা করছে প্রাণপণে, উঠছে আর ডুবছে। কয়েকজন মিলে তাকে ধরে ডাঙার দিকে আনার চেষ্টা করলো। সেন্স আছে কিছুটা, তবে জল খেয়ে অচেতন হওয়ার মুখে সে। তাকে উঠিয়ে এনে ঝিলের পাড়ে শুইয়ে চাপ দিয়ে মুখ থেকে জল বের করার চেষ্টা করলো একজন। ঘোরের মুখে হালকা চোখ খুলে দেখল সে, সেই কোঁকড়ানো চুলের ছেলেটা, তার খুব পরিচিত মুখ। কিছুক্ষণ পর মেহুলের জ্ঞান ফিরে এলো। সবাই চলে গেল যে যার মতো।
ভেজা গায়ে সারা শরীরে অনেক আগেই একটা শুকনো কাপড় জড়ানো ছিল, তাতে মিশেছিল খুব চেনা গন্ধ। জ্ঞান ফেরার পর সেটা হালকা হালকা বুঝতে পারছিল মেহুল। অনেক আগেই যেন দূর থেকে এই গন্ধটাই সে পেয়েছিল। লোকজন খালি। মেহুল বসে আছে পার্কের এক ধারে থাকা বেঞ্চে। অনেক দূরে সেই ভলিবল খেলার জায়গাটাতে আবার সে চেনা মুখটাকে দেখতে পেল সে। মেহুল তার বসার জায়গাটা ছেড়ে উঠে গেল ভালো করে দেখার জন্য। এ তো অনিকেত। হ্যাঁ হ্যাঁ, সত্যি এ তো অনিকেতই। হঠাৎ করে এইখানে অপ্রত্যাশিতভাবে দেখে মেহুল খুব গম্ভীর হয়ে যায়। কেন, কিভাবে, কখন? এত সব প্রশ্নের কোনটা আগে আসবে আর কোনটা পরে, সব কিছুই এক নিমেষে হাওয়া হয়ে যায়। কিছুটা অপ্রস্তুত হয়ে টলমল পায়ে মাঠের ওপারে ছুটে যায় সে। অনিকেত তাকে দেখেনি, সে খেলায় ব্যস্ত। এক নিমেষে ছুটে গিয়ে তার পেছনে দাঁড়ায় মেহুল। এই যে হ্যালো, এই যে কানে শুনতে পাওয়া যায় তো মিস্টার অনিকেত? নিজের নামটা চেনা গলায় শুনে অবাক চোখে ঘুরে তাকালো অনিকেত। মেহুলকে দেখে চমকে গেল। তুমি এখানে? তুমি এখানে কিভাবে এলে? কখন এলে? হাঁপাচ্ছ কেন? প্রশ্ন তো আমার করার কথা, উত্তর দেওয়ার ভয়ে তুমি পালিয়ে এসেছো এত দূরে আমার চোখের আড়ালে। অনিকেত ছুটে গিয়ে তার ব্যাগ থেকে জলের বোতলটা এনে মেহুলের হাতে দেয়। আরে নাও নাও, জল খাও, জল খাও তো দেখি। তাড়াতাড়ি জলের বোতলের ছিপিটা খুলে একেবারে জল শেষ করে দেয় মেহুল। তারপর আবার শুরু করে। তুমি কাউকে কিছু না জানিয়ে কেন চলে এসেছো? বাজে ছেলে একটা। আমি জানি, তাই তোমার চোখের আড়ালে থাকতে চেয়ে এত দূরে চলে এসেছি। এতক্ষণ বাকি ছেলেগুলো হাঁ করে দুজনের মুখের দিকে তাকিয়ে কথা শুনছিল। তারপর তারা কখন চলে গেছে মেহুল অনিকেত কেউই খেয়াল করেনি। অনিকেত খুব শান্তভাবে মেহুলের কথার উত্তর দেয়। মেহুলকে দেখে সাময়িক উত্তেজিত হলেও তাড়াতাড়ি সে নিজেকে সামলে নেয়। মেহুল ভাবলেশহীন অনিকেতকে দেখে ছুটে গিয়ে তার জামার কলারটা ধরে তাকে প্রশ্ন করতে থাকে। বলো, তুমি কেন না জানিয়ে এত দূরে চলে এলে? খারাপ হওয়ার তকমাটা বদলাতে চাই না তাই। আমি কত খুঁজেছি তোমায়, কতজনের কাছে খোঁজ নিয়েছি। এই এই জ্যাকেটটা তোমার, তোমার তাই না? আমি জানবো কি করে? সামনে থাকাকালীন তো কোনোদিন একটু ব্যতিব্যস্ত হতে দেখিনি। বিরক্তি ছাড়া আর কোনো উত্তেজনা আমার জন্য তোমার চোখে মুখে আমি দেখিনি। জ্যাকেটটা তোমার কিনা বলো। হ্যাঁ হ্যাঁ আমার। তুমি চলে যাওয়ার পর শূন্যস্থানটুকু বুঝতে পেরেছি। তারপর এই গন্ধ। তাহলে দূরে এসে মন্দ কিছু করিনি বলো? খালি কথার উপরে কথা বলছো। তুমি না বলে চলে আসাতে আমি কি অবস্থায় এসে পৌঁছেছি জানো না তুমি। তাও তোমার কিছু যায় আসে না। বড় নিষ্ঠুর আমি, এটাই বলবে তো? হ্যাঁ তাই। আমি ওখানে থাকলে তোমার সবার কাছে খুব অপ্রীতিকর অবস্থায় পড়তে হতো। না না, আমি সেটা চাই না। তোমার কাছে ক্ষমা চাইছি আমি। প্লিজ ফিরে চলো। কোনো কিছুতেই তোমার কোনো ভূমিকা ছিল না, তাও তোমাকেই ভুল বুঝেছি আমি। না, আর ফিরে যাওয়া সম্ভব নয়। সরি, ক্ষমা করো প্লিজ। অনিকেত চুপ করে থাকে। মেহুল ওর থেকে কিছুটা দূরে ঘাসের উপরে বসে পড়ে। দুজনের চোখাচোখি হয় কয়েকবার। তারপর মেহুল আবার শুরু করে কথা। মাসির বাড়ি এসেছিলাম আমি। যাই হোক, আমার সৌভাগ্য তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আমার কাজ শেষ, যেটুকু বলতে চেয়েছিলাম বলে দিয়েছি। সন্ধ্যা হলো, এবার আমায় ফিরতে হবে। মেহুল উঠে পড়ে। ফেরার জন্য কিছুটা এগিয়ে যায় সে। অনিকেত এসে হাত ধরে তার পেছন থেকে। থমকে দাঁড়ায় মেহুল। দাঁড়াও। কেন? অনিকেত পকেট থেকে একটা কলম বের করে মেহুলের হাতে এক প্রকার জোর করেই ধরিয়ে দেয়। চিনতে পারছো? কি চিনব?
কলমটা গত বছরের সরস্বতী পুজোতে মায়ের কাছে কলমটা দিয়েছিলে তুমি, আর নাওনি। তুমি কোথায় পেলে? পুজোর পরেই তুমি বাড়ি ফিরে গেলে। আমি ঠাকুর ভাসানের সময় ফুলের টুকরোগুলোর মধ্যে এটা পেয়েছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি এটা তোমার। তুমি আমার খোঁজ নিতে? না, সেটা ঠিক নয়, তবে ইচ্ছে কিংবা অনিচ্ছে সত্ত্বেও আড়ালে আবডালে চোখ পড়ে যেত তোমার উপর। খুব সাময়িক, যদিও পরক্ষণে সামলে নিতাম নিজেকে। ধন্যবাদ, তবে আগেও ফেরত দিতে পারতে। আমাকে পছন্দ করো না জানি, তাই সাহস হয়নি। আর আজ হঠাৎ যখন দেখা হলোই জমা খরচের হিসেব রাখতে চায় না, তাই মিটিয়ে দিলাম। সব সময় সঙ্গে নিয়ে ঘোরো নাকি? ব্যাগেই থাকে। মেহুল হঠাৎ করে ফুঁপিয়ে কেঁদে ওঠে নিঃশব্দে, ভেতরে ভেতরে। তবে সেই কান্নার শব্দ অনিকেত শুনতে পায় না। ভেতরে ভেতরে কষ্টে গলা বন্ধ হয়ে আসছিল তার। তবে অনিকেত পেছনে দাঁড়িয়ে তার চোখের জলের এক বিন্দুও দেখতে পায়নি। নিজেকে স্বাভাবিক করে মেহুল বলে, আসি তবে। হ্যাঁ, ভিজে গায়ে আছো, আমি অনেকটা দেরি করে দিলাম তোমার। তাড়াতাড়ি বাড়ি যাও। তবে আগে কখনো নিজে থেকে সামনে দাঁড়ানোর সাহস হয়নি। আর যদি মানে মানে কিছু বলি। কি বলবে? হিসেব নিকেশ তো মিটিয়ে দিলে। আমি আমি তোমাকে আমি তোমাকে খুব পছন্দ করি। কি? আমি তোমাকে খুব পছন্দ করি। কিছু মনে করো না, আজ আর কথা পেটে রাখতে পারলাম না, বলা হয়ে গেছে। আমিও বাড়ি যাই। যাচ্ছ কোথায়? কথা শুধু বলে দিলেই হলো নাকি? দাঁড়াও, ভীতু কথাকার। মানে? আমার মনেও তোমার জন্য একটু একটু করে জায়গা তৈরি হতে শুরু করেছে। তাই বোধহয় অজান্তে চোখের আড়াল হতেই এত খুঁজেছি, এত অস্থির হয়েছি, এত। সত্যি? মানে আমায় খুঁজছো? হ্যাঁ, তোমাকে। অনিকেত অনেক দূরে দাঁড়িয়েছিল। মেহুল দূরত্ব কমিয়ে ছুটে এসে জড়িয়ে ধরল তাকে। তোমার অনুপস্থিতিতে তোমায় হন্যে হয়ে খুঁজেছি চারিদিকে। বুঝতে পেরেছি আমার হৃদয়ে তোমার জায়গাটা। চোখেই তো দেখতে পারতে না আমায়। চুপ করো, চোখের আড়ালে দেখি তো। সন্ধে হতে গেল, ফিরবে না? না। লোকজন দেখছে তো। দেখুক। বাড়ি যাও। না। লক্ষ্যে পৌঁছানোর তো এখনো অনেক পথ বাকি। বাড়ি তো ফিরতেই হবে তোমাকে। রেজাল্ট আউটের সময় চলে এলো যে, নতুন ক্লাস হবে। আর তুমি? আমার বাড়ি তো এখানেই, বাকি পড়াশোনাটা আমি এখানেই সারবো। আর দেখা হবে না? হবে তো, আমি মাঝে মাঝে যাব, তুমি সময় পেলে এসো। অনেকটা পথ যে। কিছুই না, দুজনের মনের পথ এক হলে এটা আবার বেশি কি? মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে মেহুল। ছলো ছলো চোখে তাকাতে পারে না অনিকেতের চোখের দিকে। অনিকেত তার দুহাতের মধ্যে শক্ত করে মেহুলের হাতটা চেপে ধরে। আবারও দেখা হবে। ফেরার পথে কি চোখের জলে ধুলো যাবে? মেহুল চোখ মুছে নেয় হাত দিয়ে। মন খারাপ করো না, খুব তাড়াতাড়ি দেখা হবে। দেখা তো হতেই হবে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আর হারিয়ে যাবে না তো? সাধ্যি কোথায়? হ্যাঁ, অপেক্ষায় থাকবো। আমিও। এই তো শুরু। এই দেখো, ওরা দাঁড়িয়ে আছে, আর অপেক্ষায় রাখা ঠিক নয়। আসি? চলো, আমি যাচ্ছি পেছনে। মেহুল আর কথা না বাড়িয়ে বাড়ির পথে এগোলো। পেছনে অনিকেত। মেহুলের মনে পড়ে অনিকেত আগেও অনেকবার ওর পেছনে এসেছে। তার একদম পছন্দ হতো না ব্যাপারটা, আর আজ বেশ ভালো লাগছে তার, মন থেকেই ভালো লাগছে। বাড়ি থেকে এত দূরে এসে মনে হচ্ছে যেন এই ফিরে আসার সঙ্গী খুব আপন, খুব আপন কেউ একদম হৃদয়ের কাছে রয়েছে তার। এই পথ চলা যদি দীর্ঘস্থায়ী হতো,
যদি আরও কিছুটা সময় এই একই সাথে হাঁটা যেত, চলার পথটা হতো অনেক বড়, গতি হতো ধীর। না থাক, এই বা কম কিসের। মেহুল অল্পেই খুশি। মনে মনে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি আর এক রাস আশা নিয়ে বাড়ির পথে পা বাড়ায় সে। বলছি, এই তোমাদের কি বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো? কি বলছো? কোন জগতে যে থাকো তুমি! না থাক, পৌঁছে দিতে হবে না, তুমি এসো। তবে তোমার জ্যাকেটটা তো আমার কাছেই থেকে গেল। থাক থাক, ওটা আবার দেখা হবে যখন, তখন ফিরিয়ে দিও। আর কোনো কথা না বাড়িয়ে মেহুল এগিয়ে গেল। সামনে এগিয়ে যেতে যেতে পেছনে ঘুরে তাকাতে থাকল। অনিকেত হাত নেড়ে বিদায় জানায় তাকে। শেষ যতটুকু দেখা সম্ভব অনিকেত তাকিয়ে থাকে। মেহুল দূরে, আরো দূরে, আরো দূরে যেতে যেতে চোখের আড়াল হয়। অনিকেত খানিকক্ষণ চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। এদিকে সন্ধে হয়ে আসছে ক্রমশ। অনিকেত বসে পড়ে নরম ঘাসে। জুতোটা ভালো করে বেঁধে নেয় একবার। বাড়ি ফিরতে হবে তাকেও। হঠাৎ পায়ের কাছে দেখে কিছু একটা চকচক করছে মাটিতে পড়ে। তাতে লাগানো সাদা পাথরটা চকচক করছে। অনিকেত চিনতে পারে এটা মেহুলেরই কানের দুল। তার স্পষ্ট মনে আছে এটাই মেহুল পড়েছিল। হাওয়াতে দুলছিল এটা। হাতে তুলে নেয় সে। এক চিলতে হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে। বিষণ্ণ মনে আনন্দ জেগে ওঠে নিভৃতে। নিজের জামার পকেটে রেখে দেয় সেটা, একদম বুকের কাছে। তাড়াতাড়ি উঠে পড়ে অনিকেত বাড়ির উদ্দেশ্যে। একা না, একা নয়, নিজের ভালোবাসার এক বিশাল শীতল আবেশ নিয়ে হেঁটে চলে সে। ভালো লাগা নিয়ে, সুখানুভূতি নিয়ে, অনেকটা ভালোবাসা নিয়ে দুজনে হেঁটে চলে বিপরীতে। আবারও নতুন কোনো দিনে, নতুন কোনো ভাবে, নতুন কোনো সময়ে মিলনের প্রতীক্ষায়, শুধু নিজের করে। কখনো কখনো পথ আলাদা হয়ে যায়, শুধু সঠিক সময়ে আবার মিলবে বলে। কলমটা হয়তো তার পুরনো মালিকের হাতে ফিরে এসেছে, কিন্তু অনিকেত আর মেহুলের মনে দূরত্ব কি সত্যি ঘুঁচল, নাকি এই ফিরে আসাটাই এক নতুন শুরুর ইঙ্গিত? সেই উত্তর না হয় সময়ের কাছেই তোলা থাক। আজকের এই বিশেষ গল্প পাঠে আমাদের সাথে ছিলেন কথক ও অনিকেতের চরিত্রে অচ্যুতা, মেহুলের চরিত্রে পম্পা, অর্পিতা ও মাসির চরিত্রে বর্ণালী, বিনীতার চরিত্রে উর্মিতা এবং তমার চরিত্রে প্রত্যুষা। সাউন্ড ডিজাইনিং শুভম। সম্পূর্ণ উপস্থাপনায় ও পরিচালনায় টিম রাতের গল্প। গল্পটি আপনাদের হৃদয়ে ঠিক কতটা জায়গা করে নিল তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনিও কি নিজের লেখা গল্প আমাদের চ্যানেলে শুনতে চান? তবে আজই পাঠিয়ে দিন ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে। দেখা হচ্ছে আগামী শনিবারে নতুন কোনো এক মিষ্টি প্রেমের গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।